কিন্তু বাংলাদেশে রাসেলস ভাইপারে পর্যাপ্ত পরিমাণে অ্যান্টিভেনম আছে। এর মাধ্যমে রাসেলস ভাইপারের চিকিৎসা হওয়া সম্ভব এবং হচ্ছে, রোগীরাও সুস্থ হচ্ছে। রাসেলস ভাইপারের কামড়ে গড়ে মানুষ চিকিৎসা না নিয়ে 3 দিন পর্যন্ত, মানে 72 ঘন্টা পর্যন্ত বেঁচে থাকতে পারে। কিন্তু যদি গোখার কথা বলি তাহলে গড়ে মানুষ 8 ঘন্টা বাঁচে। সেক্ষেত্রে রাসেলস ভাইপারের কামড় অতটাও ভয়ানক না বা অতটাও শক্তিশালী না যতটা ফেসবুক এবং বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে দেখানো হচ্ছে। জেলেরা যেটা করতেছে, রাত্রে 1টা 2টা 3টা 4টা 5টা পর্যন্ত মাছ ধরে, কিন্তু ওই সময়টা হচ্ছে এই ধরনের সাপেদের বিচরণের সময়। আপনি যখন সাপেদের বিচরণের সময় ওদের নিজস্ব এলাকায় চলে যাচ্ছেন, তখন সাপের দোষটা করতে আমাদেরকে যেটা করতে হবে, একটু এড়ায় চলতে হবে, তাদেরকে একটু ফ্রি স্পেস দিতে হবে, আমরাও নিজেদের একটু সেফ থাকতে হবে। আপনারা যে রাসেলস ভাইপারটা এখন দেখতে পেরেছেন সেটা ঢাকার উপজেলা দোহার এবং দোহারের একদম শেষ একটা একদম প্রত্যন্ত অঞ্চল চরাঞ্চল থেকে ধরা হয়েছে। মূলত সাপটি একটি দোয়ারি জাল, যেটাকে আমরা চায়না দোয়ারি জাল বলে থাকি, চায়না দোয়ারি জালে আটকা পড়েছিল। এবং সেই যে জেলে দোয়ারি জালে আটকে পড়েছে, সেই জেলে অসচেতন থাকার কারণে সে সেগুলা জাল সহ নিয়ে দোহার ইউনূস সাহেবের কাছে চলে এসেছেন। এবং দোহারের যে ইউনূস সাহেব আছেন, উনি অত্যন্ত সচেতন মানুষ। উনি আমাদের হটলাইন নম্বরে ফোন দেন এবং সাপটিকে সংরক্ষণের জন্য আমাদেরকে যেতে বলেন। আমরা গতকাল গিয়ে সাপটিকে উদ্ধার করে নিয়ে আসি সেখান থেকে। আমরা প্রায় অনেক বছর ধরে ওয়াইল্ড লাইফ সংরক্ষণ, ওয়াইল্ড লাইফ রেস্কিউ নিয়ে কাজ করি, রেস্কিউ এন্ড রিলিজ নিয়ে কাজ করি। সো আমাদের প্রপার ট্রেনিং থাকে কিভাবে একটি সাপ হ্যান্ডেল করতে হয়, কিভাবে একটি সাপকে নিয়ন্ত্রণ করতে হয়। সো আমরা সেই ট্রেনিং এর উপর ভরসা করে, যে আমাদের যে নলেজ আছে এই ব্যাপারে, তার উপর ভিত্তি করে আমরা সাধারণত সাপ ধরে থাকি। তো এখন ফেসবুকে যে বিভিন্ন ধরনের ভীতিকর তথ্য এই নিয়ে ছড়িয়ে ছিটিয়ে আছে, সেই ব্যাপারে যদি আমি একটু বলি আপনাদেরকে। ফেসবুকে ছড়ানো ছিটানো প্রত্যেকটা তথ্যই মিথ্যা। এর মধ্যে প্রথম তথ্য হচ্ছে রাসেলস ভাইপারে অ্যান্টিভেনম নেই, কিন্তু বাংলাদেশে রাসেলস ভাইপারে পর্যাপ্ত পরিমাণে অ্যান্টিভেনম আছে, যেটাকে আমরা পলিভ্যালেন্ট অ্যান্টিভেনম বলি। এবং এর মাধ্যমে রাসেলস ভাইপারের চিকিৎসা হওয়া সম্ভব এবং হচ্ছে, রোগীরাও সুস্থ হচ্ছে। অ্যাকর্ডিং টু স্ট্যাটিস্টিক্স, এখন পর্যন্ত রাসেল ভাইপারের উপরে করা একটি পরিসংখ্যানে বলা হচ্ছে যে 70% পর্যন্ত রাসেল ভাইপার ভাইটের রোগী সুস্থ হয়েছেন এবং হচ্ছেন। ভয়ঙ্কর কথা যদি বলি, বাংলাদেশ রাসেল ভাইপারের চাইতেও ভয়ঙ্কর অনেক সাপ আছে। এর মধ্যে সবার প্রথমে চলে আসবে ক্রেট প্রজাতির যে স্থলে যে সাপগুলো থাকে, ক্রেট, এগুলো মানুষ খুব একটা চেনে না। তারপরে আছে গোখরা প্রজাতির সাপ, তারপর গিয়ে রাসেল ভাইপার আসবে। রাসেল ভাইপারের কামড়ে গড়ে মানুষ চিকিৎসা না নিয়ে 3 দিন পর্যন্ত, মানে 72 ঘন্টা পর্যন্ত বেঁচে থাকতে পারে। কিন্তু যদি গোখার কথা বলি তাহলে গড়ে মানুষ 8 ঘন্টা বাঁচে। কেউটের কথা বললে গড়ে মানুষ 10 থেকে 18 ঘন্টা পর্যন্ত বাঁচতে পারে। তো বুঝতেই পারতেছেন, যেখানে গোখার কামড় দিলে 8 ঘন্টা আর গড়ে বাঁচতেছে চিকিৎসা ছাড়া, এবং রাসেল ভাইপারের কামড়ে গড়ে বাঁচতেছে 3 দিন। সেক্ষেত্রে রাসেল ভাইপারের কামড় অতটাও ভয়ানক না বা অতটাও শক্তিশালী না যতটা ফেসবুক এবং বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে দেখানো হচ্ছে। এখন বর্তমান যে পরিস্থিতিতে মানুষ নির্বিচারে অন্যান্য সাপ মারতেছে, এর একটা খারাপ প্রভাব পড়বে গিয়ে আমাদের ইকোসিস্টেমের উপর। আমাদের বায়োডাইভার্সিটি নষ্ট করে দিতেছে এটা। বিকজ এখন যে সাপগুলো মারা হচ্ছে এর মধ্যে 90%ই হচ্ছে নির্বিষ সাপ। এবং আমরা প্রায় কয়েকশো ছবি পেয়েছি যেগুলো নির্বিষ সাপের, এবং মানুষ নির্বিচারে সেগুলো হত্যা করতেছে। এখন যদি আমরা এভাবেই যদি সাপ নিধনটা চালিয়ে যাই, তাহলে একটা সময় গিয়ে হবে কি আমাদের পরিবেশে সাপের সংখ্যা কমে আসবে। তখন সাপের যে প্রধান খাবার সে হচ্ছে ইঁদুর। সাপ মূলত ইঁদুরের সংখ্যা নিয়ন্ত্রণ করে, ইঁদুরকে। এখন সাপের সংখ্যা যদি নিয়ন্ত্রণ করে ফেলি আমরা, তাহলে ইঁদুরের সংখ্যা নিয়ন্ত্রণ করার মতো কেউ থাকবে না। সেক্ষেত্রে ইঁদুর ফসল নষ্ট করবে অনেক বেশি, এখনই প্রায় 30% পর্যন্ত ফসল নষ্ট করে। অ্যাকর্ডিং টু স্ট্যাটিস্টিক্স, ইঁদুর প্রতি বছর 11,000 কোটি টাকার ফসল নষ্ট করে। এখন যদি ইঁদুরের সংখ্যা আরো বেড়ে যায়, তাহলে ফসল নষ্টের পরিমাণটা আরো অনেক বেড়ে যাবে। এবং পাশাপাশি ব্যাঙের সংখ্যাও বেড়ে যাবে, যেহেতু সব ব্যাঙও খাচ্ছে। এবং ব্যাঙের প্রধান খাবার হচ্ছে পোকামাকড়। সে ক্ষতিকর পোকামাকড়ের পাশাপাশি উপকারী পোকামাকড়ও খেয়ে ফেলবে। সেক্ষেত্রে ফসলের পরাগায়ন কম হবে, ফসল উৎপাদন কম হবে। সেক্ষেত্রে আমরা আশঙ্কা করি, যদি এইভাবে সাপ নিধন মানুষ চালিয়ে যায় এবং সাপের সংখ্যা যদি কমে আসে, তাহলে ভবিষ্যতে এর কারণে দুর্ভিক্ষ দেখা দেওয়ার একটা সম্ভাবনা, প্রবল সম্ভাবনা রয়েছে। সো এখন আমি বলতে পারি, চরে যারা কাজ করতেছেন, হ্যাঁ, এরা হতেছে টাইম মেনটেন করতেছেন না। মোস্টলি দেখা হচ্ছে কাদের সাথে, জেলেদের সাথে। জেলেরা যেটা করতেছে, রাত্রে 1টা 2টা 3টা 4টা 5টা পর্যন্ত মাছ ধরতেছে, কিন্তু ওই সময়টা হচ্ছে এই ধরনের সাপেদের বিচরণের সময়। তো এখন আপনি যখন সাপেদের বিচরণের সময় ওদের নিজস্ব এলাকায় চলে যাচ্ছেন, তখন সাপের দোষটা কোথায়, যখন সাপ বাইট করতেছে বা মানুষের সাথে সংঘর্ষ হয়ে যাচ্ছে। তো আমাদেরকে যেটা করতে হবে, একটু এড়ায় চলতে হবে, তাদেরকে একটু ফ্রি স্পেস দিতে হবে, আমরাও নিজেদের একটু সেফ থাকতে হবে। এবং সবসময় চেষ্টা করতে হবে কিছু বাড়তি সতর্কতা মেনটেন করা। এর মধ্যে আছে ফসলের জমিতে গেলে অথবা ফসলের জমিতে হারভেস্ট করতে গেলে যেন কৃষক ভাইয়েরা এবং জেলে ভাইয়েরা অবশ্যই গামবুট পরিধান করেন। এবং যেই জায়গাটাতে কাজ করবে সেই জায়গাটা একটু ভালো করে ঝেড়ে টেরে কোনো লাঠি কোনো কিছু দিয়ে আগে ভালো করে দেখে নিয়ে তারপর যেন কাজ করেন। এখন আপনি চাইলেই সাপ পুরোপুরি নিধন করে ফেলতে পারবেন না। ওরা শত বছর, শত শত হাজার বছর ধরেই এখানে আছে এবং এরা থাকবেই। আপনি চাইলেই নিধন করতে পারবেন না, আমরা চাইলেও নিধন করতে পারবো না। বরঞ্চ আমরা যদি নিধন করতে চাই, সেক্ষেত্রে আমাদের পরিবেশের অপূরণীয় ক্ষতি হয়ে যাবে, যেটা আসলে কখনোই আর ফুলফিল করা যাবে না।